নমস্কার, শুরু করছি দমদার 10 TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বদলে বাংলায় কড়া সরকার, অনুপ্রবেশকারীদের ধরবে আর খেদাবে নীতি। ডিটেক্ট ডিলিট হয়ে গেছে, এবার রিপোর্ট। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ছেড়ে অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। বাক্সব্যাটরা নিয়ে হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। গতকাল সন্ধে হয়ে যাওয়ায় বেশ কিছু অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো যায়নি। প্রয়োজনীয় নথি যাচাই করে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায় একটি সরকারি গেস্ট হাউসে। অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, পুলিশ ধরে বিএসএফ এর হাতে দেবে। বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাবে। মাসের পর মাস জেলে রেখে কেন খাওয়াবে? ফের সাফ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল আপনার ডাল ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। তারপরে ওদেরকে টিএমসি সিপিএম ইত্যাদি আটকে রেখেছিল ভোটার হিসাবে। ওরা বুঝে গেছে যে সরকার পশ্চিমবাংলায় এসছে, এখানে থাকা যাবে। আর তারা এটা ভালোই করছে, নিজের দেশে ফিরে যাক, ওখানে গিয়ে শান্তিতে থাক। সাথে বাংলায় না, সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ বাংলাদেশি বসে আছে। তাদেরকে ওরা নিজে চলে গেলে ভালো, নাহলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া বিজেপি সরকার। বাংলায় পালা বদল হতেই অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। গতকাল হাকিমপুর সীমান্ত দিয়ে 226 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। ওপারে ফেরার অপেক্ষায় অনুপ্রবেশকারীরা। গতকাল থেকে আমরা সেই ছবি দেখছি, আজকেও দেখা যাচ্ছে। এবং একের পর এক অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক চোখে পড়ছে। বাংলায় পালা বদল হতেই ছবি একেবারে ঘুরে গেছে। গতকাল হাকিমপুর সীমান্ত দিয়ে 226 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। কিন্তু আজকে কতজনকে পাঠানো হবে অবশ্যই সারাদিন আমাদের নজর থাকবে। তার আগে দুটো ছবি আপনাদেরকে আমরা একই সঙ্গে দেখাচ্ছি। একদিকে সীমান্তে ভিড় বাংলাদেশিদের, আর অন্যদিকে হোল্ডিং সেন্টারের ছবি দেখাচ্ছি যেখানে বাংলাদেশিদের ভিড়। অবশ্যই আমরা আজকেও সারাদিন নজর থাকবে আমাদের সীমান্তের দিকে, কারণ কাল আমরা দেখেছিলাম 226 জনকে পাঠানো হয়েছিল। আজ সারাদিন কোন কোন দিকে নজর আমরা সুজয় পাল আমাদের রিপোর্টারের থেকে জানবো। সুজয়, গতকাল সারাদিন যারা জড়ো হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি, যারা হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন, রাতে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, অর্থাৎ তাদেরকে পুশব্যাক করা হয়েছে, বাংলাদেশে পাঠানো হয়েছে। এবং সেই সংখ্যাটা গতকাল রাতে ছিল 226 জন। আজকে এখনও পর্যন্ত যে সময় তোমার সঙ্গে কথা বলছি, সংখ্যাটা 50-এর কিছু বেশি। যারা বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে খবর পৌঁছেছে যে হাকিমপুর সীমান্ত থেকে তারা তাদের দেশে ফিরতে পারবে, এবং তারা স্বীকার করছে যে তারা বাংলাদেশি, তাদের কাছে উপযুক্ত নথিপত্র নেই। তারা হাকিমপুরে পৌঁছাচ্ছেন। সেখানে এই মুহূর্তে একটা পুলিশের ক্যাম্প করা হয়েছে। এর আগে তুমি জানো, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় তখনও হাকিমপুর সীমান্ত থেকে অনেকে বাংলাদেশে চলে গিয়েছিলেন যাদের কাছে নথিপত্র ছিল না, কিন্তু সেই সময় পুলিশের কোনো ক্যাম্প পাওয়া যায়নি, পুলিশের কোনো সহযোগিতা ছিল না। এবার পুলিশ একটা ক্যাম্প করেছে হাকিমপুর সীমান্তে, সেখান থেকে ঝাড়াই বাছাই করা হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে কারা কারা যাচ্ছে, তাদেরকে নাম চিহ্নিত করে রাখা হচ্ছে, আইডেন্টিফাই করে নেওয়া হচ্ছে, এবং তার পরবর্তীতে তাদের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হচ্ছে। কেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে? যাতে তারা আবার অন্য কোনো পথে অন্য কোনোভাবে ভারতে প্রবেশ করতে না পারে। এবং এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মাধ্যমে
এখনও পর্যন্ত এই কদিন পর্যন্ত ভারতে থেকে তাদের কাছে যে সমস্ত নথি ছিল, তারা কেউ বা কারা যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকতো, সেই সমস্ত কিছু থেকে তাদের ডিলিট হয়ে যাচ্ছে, তারা আলাদা হয়ে তারা বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে তারা না পায় সুবিধা। একই সঙ্গে পরবর্তীতে অন্য কোনো নামে অন্য কোনো নথিতে আবার ভারতে প্রবেশ করে যাতে আবার ভারতীয় সুবিধা নিতে না পারে ভারতীয় হিসেবে, সেই জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়াটা চলবে তেমনটা জানা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, অমিত শাহ ঘোষণা করেছেন যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এবং এই ঘোষণাতেই দেখা যাচ্ছে এত সংখ্যক মানুষ তারা নিজেরাই চলে যাচ্ছে। প্রশাসনকে বা সরকারকে শুধুমাত্র এই ঘোষণাটুকু করতে হচ্ছে, তারই ফলস্বরূপ দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা কার্যত ভয়ে চলে যাচ্ছে, যাদের কাছে কোনো নথিপত্র নেই। এর পরবর্তী ধাপে পুলিশ এবং প্রশাসন তারা যখন এই বিষয়গুলিতে আরও ঝাড়াই বাছাই করবে, তখন আরও যারা রয়ে যাচ্ছে, যারা যাচ্ছে না, তাদেরও নাম সামনে চলে আসবে বলে জানা যাচ্ছে। ফলে এই প্রক্রিয়াটা চলবে। হাকিমপুর সীমান্ত থেকে সবথেকে বেশি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাকিমপুর সীমান্ত, অন্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানেও নজর রাখা হচ্ছে এবং বিএসএফ রয়েছে সীমান্তে, তারাও নজর রাখছে কে বা কারা যাচ্ছে। পুলিশ রয়েছে, পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য স্থানীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ফলে এই বিষয়টি কিন্তু এই হাকিমপুর সীমান্তে চলছে এই গতকাল থেকে। সুজয়, নজর থাকবে আমাদের। আজকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, তার কারণ এসআইআর পদ্ধতির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ মামলায় আজকের রায় সুপ্রিম কোর্টে রায় দেবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ। আমরা ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, কখন? দেখো, বিহারে যখন নির্বাচন শুরু হয়েছিল, বিহারের নির্বাচনের আগে প্রথম দেশের এসআইআর শুরু হয়েছিল বিহারে, এবং সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একাধিক ব্যক্তি, সংগঠন তারা সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং যে পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশন তারা এসআইআর করছে সেই পদ্ধতিকে চ্যালেঞ্জ করা হয়েছিল। বলা হয়েছিল যে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংবিধানের আর্টিকেল 326 অনুযায়ী নিয়ম মেনে এসআইআর করা হচ্ছে না, এবং তার ভিত্তিতে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং তার পাশাপাশি জয়মাল্য বাগচির বেঞ্চ। তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়া চলবে, কিন্তু এসআইআর এর এই পদ্ধতির বৈধতা আছে কিনা তা বিচার করবে সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে। 29শে জানুয়ারি এই মামলার শেষ শুনানি হয় এবং তারপরে রায় রিজার্ভ করা হয়, এবং আজ সকাল 10:30টার সময় এই মামলার রায়দান রয়েছে। নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। পরে খবরে নজর রাখি, অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে 10 দিন সময় চেয়েছে অভিষেকের সংস্থা। এবার শর্ত বেঁধে দিল পুরসভা। তবে কি কি শর্ত সেটা আমরা জানার চেষ্টা করব। অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে 10 দিন সময় চেয়েছে অভিষেকের সংস্থা। পুরসভার তরফে কি কি শর্ত দেওয়া হয়েছে সেটাও আমরা জানবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো লিমা, কলকাতা পুরসভার কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় তথ্য জমা দিতে 10 দিন সময় চেয়েছে, কিন্তু কলকাতা পুরসভা এখনো পর্যন্ত সময় দেবে কিনা সেটা স্থির করেনি। কিন্তু তার উপর নতুন শর্ত আরোপ করেছে যে শুধুমাত্র সময় দিয়েই তারা বসে থাকবে না, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার প্রপার্টি সম্পর্কে এলিভেশন কপি দিতে হবে। অর্থাৎ এই এলিভেশন কপি হচ্ছে তার বর্তমানে যে বাড়ির ভেতরে যা যা স্ট্রাকচারাল চেঞ্জ করেছে, অর্থাৎ কাঠামোগত পরিবর্তন করেছে, সেই যাবতীয় এই নকশার পরিবর্তন নকশা সহ স্কেচ আকারে এই এলিভেশন কপি কলকাতা পুরসভায় জমা দিতে হবে। এলিভেশন কপি যখন নির্মাণ অর্থাৎ আবাসন বা বাড়ি তৈরি হয় তখন কলকাতা পুরসভায় জমা দিতে হয় বিল্ডিং প্ল্যানের অনুমতি চেয়ে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে প্রপার্টি রয়েছে সেগুলো যখন তৈরি হয়েছিল তখন যে নকশা জমা দিয়েছে, এখন বর্তমান যে এলিভেশন কপি জমা দেবে, এই দুটোর মধ্যে বিল্ডিং বিভাগের আধিকারিকরা মিলিয়ে দেখবেন এবং তাতে যদি ফারাক থাকে তখনই কিন্তু জরিমানা অথবা সে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। আর যে কারণে এই এলিভেশন কপি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিল্ডিং বিভাগের আধিকারিকরা মনে করছেন 400 সাব ক্লজ 1 ধারায় যে নোটিশ দেওয়া হয়েছে তাতে এলিভেশন কপি দেওয়া বাধ্যতামূলক, আর সেটাই কিন্তু অভিষেকের প্রপার্টিগুলোতে যারা যারা মালিকানা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স বা অভিষেকের মা লতা ব্যানার্জি, সেই প্রপার্টিগুলোতে মূলত আরেকবার তারা মনে করে দিচ্ছে বিল্ডিং বিভাগের তরফে
যে এলিভেশন কপি সহ যাবতীয় তথ্য জমা দিতে হবে। সেই তথ্যে যদি অনুপুত না হয়, অর্থাৎ তারা যদি আশ্বস্ত না হতে পারেন, তাহলে কিন্তু 3D কপি জমা দিতে হবে। অর্থাৎ 3D স্ক্যানারে পেলে এই সম্পত্তির কাঠামো কোথায় চেঞ্জ করা হয়েছে, নতুন করে কি তৈরি করা হয়েছে কিনা, সেটা অনুমোদন আছে কিনা, সেইটা কিন্তু পুরোপুরি তথ্য চলে আসবে। অর্থাৎ অভিষেকের সম্পত্তির ঠিকুটি পেতে কলকাতা পুরসভার কিন্তু এইটা অন্যতম বড় হাতিয়ার, যেটা হাতে পেতে চাইছে বিল্ডিং বিভাগের আধিকারিকরা। আচ্ছা, সাথে এবং এক্ষেত্রে যাবতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলিভেশন 10 দিন সময় চেয়েছিল, তার মধ্যে কি পুরসভার উপর রিমাইন্ডার দিল? দেখো, কলকাতা পুরসভার তরফে কিন্তু এটা বলা চলে রিমাইন্ডারই দেওয়া হলো যে শুধু সময় নিয়ে তুই বসে থাকলে হবে না, তোমাকে এলিভেশন কপিও জমা দিতে হবে। মন গড়া তথ্য না, কোনো লেটারে কি কি করা হয়েছে সেই তথ্য না, এলিভেশন কপিটাও কিন্তু মাস্ট। কারণ তাতেই বোঝা যাবে যে আগে এই বাড়ির ভেতরে কি নির্মাণ নকশা ছিল, কি কি করা ছিল, বর্তমানে কি কি করা হয়েছে, তার স্কেচ সহ এই এলিভেশন কপি কলকাতা পুরসভায় জমা দিতে হবে। আর তার থেকে কিন্তু মূলত ফারাকটা বুঝতে পারবেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা। নজর থাকবে। ধন্যবাদ শান্ত।